স্বল্প মেধা, বুদ্ধি, চালাকি যাকে কানিং বলা হয়, তার সাথে কোঅর্ডিনেশন বা কোঅপারেশন, ইনোসেন্স এবং আমাদের সমস্ত রকম যে কমিউনিকেশন প্রসিডিওর চলে থাকে, সেটা হোয়েদার ইট ইজ ভার্বাল অর নন ভার্বাল, এই সমস্ত কমিউনিকেশনের যে কারকতা যে প্ল্যানেট মুখ্যত বহন করে সে হচ্ছে বুধ, যে আগামী 23 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং নিজের মূল ত্রিকোণ তথা এক্সল্টেড যে রুম আছে অর্থাৎ বর্গ, সেখানে সে ট্রানজিট করতে চলেছে পরবর্তী প্রায় 18 দিনের জন্য। এই ট্রানজিশন কালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যে ইফেক্ট হয় সেই নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে একটা স্পেশাল জায়গা থাকবে, সেটা হচ্ছে যেহেতু সেখানে কেতু অলরেডি পোস্টেড আছে চন্দ্রের নক্ষত্রে, হস্তা নক্ষত্রের একেবারে প্রথম চরণে, উল্টো দিক থেকে আসে যেহেতু তারা, সেহেতু বুধের সাথে কেতুর সেখানে একটা কনজাংক্ট হবে, সুতরাং সেটাও মাথায় রাখতে হবে। রবিও এখানে অবস্থান করবে 16 তারিখ থেকে, সুতরাং এখানে বুধ এবং রবি যেরকম থাকবে তার সাথে কেতুও থাকবে। 18 তারিখ গ্রহণ সংগঠিত হবে চন্দ্রগ্রহণ এবং 2 তারিখ সংগঠিত হবে সূর্যগ্রহণ। তো এই সার্বিক পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা হবে। তো 3টে পার্টে আমি আলোচনা করব। প্রথম পার্টে প্ল্যানেটের শিফটিং বা তার টাইমিং, দ্বিতীয় পার্টে তার ইম্প্যাক্ট এবং কেতু বুধ একসাথে থাকার জন্য যে রেগুলারিটিসগুলো তৈরি হবে বা যে অ্যাবারেশনগুলো তৈরি হবে সেই সংক্রান্ত আলোচনা, এবং তারপরে লগ্নভিত্তিক যেরকম আমি বলি সংক্ষিপ্ত একটা অংশ সেই নিয়ে আলোচনা হবে। আমি আলোচনা শুরুর আগে দুটো জিনিস বলি, দয়া করে কেউ ফোন করে কনসালটেশন চাইবেন না, আমি ফোনে কনসালটেশন করি না। আর 2 নম্বর হচ্ছে, ফোন যদি করেন কখনো খুব বিষয়ভিত্তিক কথা বলবেন, আর চেষ্টা করবেন একটু রাতের দিকে ফোন করার, দিনের বেলা নয়। তো এই দুটো কথা বলে আমি আলোচনায় চলে যাচ্ছি। প্রথম টাইমিংয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আগামী 23/10/2024 সকাল 9টা 58 বুধ সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে, এবং যেটি মকর রাশির নবাংশ। কন্যা রাশিতে 3টে নক্ষত্রের বিস্তার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের 3টে চরণ 10 ডিগ্রি পর্যন্ত, তারপরে হস্তা 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, তারপরে মানে মঙ্গলের চন্দ্রের, তারপরে মঙ্গলের চিত্রা নক্ষত্র 23 ডিগ্রি 20 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত, এবং চিত্রা নক্ষত্রের বাকি দুটো চরণ তুলা রাশিতে থাকে। এই নক্ষত্রের বিস্তারের উপরে যদি আমি টাইমিংটা বিচার করি, তাহলে বুধ উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে 28/9/2024 রাত্রি 8টা 48 মিনিট পর্যন্ত, অর্থাৎ 10 ডিগ্রি ক্রস করে যাবে এই সময়ের পরে, এবং সে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। হস্তা নক্ষত্র ত্যাগ করবে 6/10/2024 6 অক্টোবর সকাল 11টা 33 মিনিটে, এবং তারপরে চিত্রা নক্ষত্রের দুটো চরণ 6 ডিগ্রি 40 মিনিট সেই ক্রস করার পরে কন্যা রাশি ত্যাগ করবে, সেটা হচ্ছে 10/10/2024 সকাল 11টা 7 মিনিটে। তারপরে সে তুলায় গোচর সংগঠন করবে প্রায় 16 দিনের জন্য পরবর্তী। তো এই নক্ষত্রের বিস্তার আপনাদের বলে দিলাম সময় অনুসারে। এবং বুধ এবং কেতু একসঙ্গে অবস্থান করবে, সেটা হচ্ছে 30/9/2024 রাত্রি 2টো 36 মিনিটে, মানে 29 থেকে 30 হওয়ার পরে 12টার পরে। যে ডিগ্রিতে অবস্থান করবে সেটা হচ্ছে 12 ডিগ্রি 13 মিনিট 12 সেকেন্ড। কন্যা রাশিতে থাকবে দুজনে এবং মেষ রাশির নবাংশে থাকবে। আপনাদের আমি বলেছিলাম
যে 29 এবং 30 তারিখে ওখানে মেষ রাশিতে শনি, রবি, বুধ, মঙ্গল এবং চন্দ্র একসাথে একটা ক্লাস্টার হবে, যেটা সেখানে অবস্থান করবে 30 তারিখেও, মানে 29 ক্রস করে 30-এরও কিছু সময় পর্যন্ত অবস্থান করবে। তো এটা হচ্ছে মোটামুটি যখন এই একসাথে অবস্থান করবে আর কি বুধ এবং কেতু, সেই সময় মঙ্গল থাকবে 20°2', অর্থাৎ মঙ্গল জাস্ট রাহু নক্ষত্র ত্যাগ করে পুনর্বসু নক্ষত্রে আসবে এবং মিথুনের নবাংশে থাকবে, মেষ রাশি নবাংশে থাকবে মিথুনে, এবং শনি থাকবে 20°13'। শনি তার সেও বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে এবং সেটিও মেষ রাশির নবাংশে। খুব অদ্ভুতভাবে দেখুন, দুটোই বৃহস্পতির প্রথম নবাংশ, যেটা সর্বত্রে মেষের নবাংশ হয়, মানে প্রথম যে 3°20', একসাথে অবস্থান করছে। এর ইম্প্যাক্টগুলোই এখন আলোচনা করা হবে মুখ্যত। লাস্টে আমি কেতুর সাথে বুধের আলোচনা করব। প্রথম বলিনি যে বুধ আমাদের কি জাতীয় জায়গাকে রিপ্রেজেন্ট করে, বহুবার আলোচিত হয়েছে। বুধকে আমরা ন্যাচারালি বুদ্ধি বলে থাকি, বোধ বা বোধি, বুধ এসছে, কিন্তু বুধ অ্যাকচুয়ালি পুরোপুরি বুদ্ধির জায়গা নয়। বুধকে বলে স্বল্প মেধা। ভগবান বহুবার উচ্চারণ করেছে এটা, মূঢ়, স্বল্প মেধা, মানে মেধা আছে কিন্তু সেটা একটা লিমিটেড স্ফেয়ার পর্যন্ত আছে। বুধের হচ্ছে সেটা। তবে বুধের এই মেধাটা সবসময় প্রথম ফেজে অবস্থান করে, অর্থাৎ একটি দিয়াশলাইয়ের কাঠির মধ্যে তার যে অংশটাতে প্রথম আগুন লাগে, ঘষলে পড়ে, সেই অংশটা হচ্ছে বুধের অংশ, স্পার্কিং প্লেস। তারপরে কাঠিটাও এক ধরনের ধরুন দাহ্য বস্তু হিসাবেই থাকে, যেটা আমাদের একটু এক্সটেনশন দেয় যে সময় আমরা আমাদের রিকোয়ার্ড কাজ করতে পারি। তো সেই যে রিকোয়ার্ড কাজ করতে পারি সেই অংশটা হচ্ছে স্যাটার্নের অংশ, অর্থাৎ সেই বুদ্ধির লংজিভিটি, এক্সটেন্সিবিলিটি, তার ইন্টেন্সিটি, তার পাওয়ার, তার স্টেবিলিটি, তার গভীরতা, এই সমস্ত কিছু শনির ওপর ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে গ্রে ম্যাটার সেটা পুরোটাই স্যাটার্নের ওপর ডিপেন্ড করে। আর সেই মস্তিষ্কের যে উপরপাক্ষিক যে নলেজটা সেটা দেয় হচ্ছে বৃহস্পতি। কিন্তু প্রাথমিক ক্ষেত্রে যে সেই দিকে যেতে হবে তার একটা ইনটিউশন রিলেটেড জায়গা, সেই জায়গাটা বুধ দেয়। সেই জন্য বুধকে পুরোপুরি বুদ্ধির সাথে কখনো অ্যাপ্লাই করা হয়নি, পণ্ডিতেরা কখনো করেনি, বিভিন্ন টিকার মাধ্যমে তারা বলেছেন। কিন্তু আমরা কলোকিউয়ালি যে বাজার চলতি বর্তমানে বইগুলো পাওয়া যায় অধিকাংশই ট্রান্সলেটেড, সবাইকে বলছি না, অধিকাংশ ট্রান্সলেটেড, সেই বইগুলোতে এভাবেই লেখা থাকে বুধ দুর্বল তার মানে বুদ্ধি নেই। অ্যাকচুয়ালি বুধের সাথে পুরোপুরি বুদ্ধির সম্পর্কই নেই। বুধের সাথে যা সম্পর্ক আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। বারবার বলছি যে স্পার্কিং এরিয়াটার যে আগুনটা সেটা যে পেছন দিকে টানবে, যে দাহ্য পদার্থ, যে কাঠিটা থাকে দেশলাইয়ের, তো সেই অংশটাই হচ্ছে বুধ, অর্থাৎ কোঅর্ডিনেশন করে দিল সে পরের অংশের সাথে। এবং বুধ সব জায়গায় সেই রোলটাই প্লে করে। যদি শরীরের নার্ভাস সিস্টেমের অংশ বলা হয় তা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাকে সে বুদ্ধি যোগাচ্ছে বা সেই ডাইরেকশন দিচ্ছে। অ্যাকর্ডিং টু ডাইরেকশন আমি কথা বলছি, হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি। এটা হচ্ছে এই যে পালসটা আসছে, ইম্পালসটা আসছে, তো এই ইম্পালসটা হচ্ছে বুধ। বাইরে থেকে কোনো একটা প্রত্যাঘাত আসলো, সেই প্রত্যাঘাতটা আমাদের কোনো একটা অঙ্গের উপরে আসলো, সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তৎক্ষণাৎ পৌঁছে দিল এবং সেই অনুসারে একটা রিয়াকশান আমার মস্তিষ্ক আমাকে করতে বলল। এই যে যাচ্ছে এবং রিয়াকশান, তার যে অর্ডারটা নিয়ে আসছে মস্তিষ্কের থেকে, এটাই, এই কাজটাই করে হচ্ছে বুধ। বুধ ইজ মেয়ারলি জাস্ট আ ম্যাসেঞ্জার, পরিবহনকারী। তার যে রোল, এই ফাংশনটা বুধ করে। আমাদের রক্তের মাধ্যমে শরীরের সারা অংশে, খাদ্য থেকে, শ্বাসবায়ু থেকে, বিভিন্ন হরমোন উৎসেচক, ভিটামিন, যা
মিনারেলস, হ্যাঁ, মাইক্রো ম্যাক্রো যা আছে সব পরিবাহিত হয়, আরও অজস্র জিনিস পরিবাহিত হয়। এই যে পরিবহনকারী যে মোডটা, ট্রান্সপোর্টেশনটা, এই ট্রান্সপোর্টেশনটাই হচ্ছে বুধ। অর্থাৎ বুধ ইজ নাথিং বাট আ ট্রান্সপোর্টার, এজেন্ট বলা যেতে পারে। সে নিয়ে যায় এবং নিয়ে আসে, এই কারকতা। বুধ যখন ডিস্টার্ব হয় কারকতায় প্রবলেম হয়। বহু মানুষের মধ্যে আমরা দেখি যে অনেক বাচ্চা মানুষ অটিজম থাকে বা ফিজিক্যালি হয়তো ডাউন সিনড্রোম আছে বা অন্যান্য বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার আছে, যার জন্য তার যে বুদ্ধি হয়তো সে চিন্তা করতে পারছে কিন্তু তার রিফ্লেকশন সে ঘটাতে পারছে না। এইগুলো ডিসঅর্ডার বুধ থাকে, কিন্তু সার্বিকভাবে সেখানে স্যাটার্নও গণ্ডগোল থাকে, সেই জন্যই ঘটে। বুধ অলওয়েজ প্লে দ্য রোল অফ দ্য প্রাইমারি সেক্টর। কম্প্রিহেন্সিভ সেক্টরটার সাথে বুধের কোনো যোগ নেই। বুধ শুধু রিলেশনটা করিয়ে দিয়ে ছেড়ে দেবে। এরপরে তোমার যদি ক্ষমতা থাকে তুমি ধরে নাও, আর না থাকলে তুমি সেটা সেই পর্যন্তই করতে পারবে। এই রোলটা বুধ করে। সেই জন্য আমাদের ইএনটি আমরা যে বলি, আইজ, তার সাথে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, এবং থ্রোট, গলা, ভোকাল কর্ড আছে, তা দিয়ে বলছি। এই যে তিনটে অর্গান, আপনি দেখুন এই তিনটে অর্গান মূলত কিন্তু কোনো তথ্য বাইরে থেকে ইদার রিসিভ করছে অথবা সে ট্রান্সমিট করছে। এই দুটো কাজই বুধ করে থাকে। মানে কাজের যে ফাংশনারিজ যেটা, সেটা বুধ করে থাকে। অর্গানগুলোকে বুধ কন্ট্রোল করে না, কর্মটাকে বুধ কন্ট্রোল করে। এবার কেউ যদি কানে খাটো হয়, তার হার্ড অফ হিয়ারিং আছে কোনোভাবে, তাহলে সেই কর্মটায় ডিসরাপশান হবে। কেউ চোখের পাওয়ার আছে, ডিসরাপশান, কারো স্ট্যামারিং আছে বা একদম কথাই বলতে পারেন না, বুধ গণ্ডগোল করবে। ইনিশিয়েশন পার্টটায় গণ্ডগোল করবে। বা নন ভার্বাল কমিউনিকেশন, আমরা ঘাড় নেড়ে কথা বলি, চোখের মাধ্যমে কথা বলি, হাতের ইশারায় কথা বলি, গেস্টার যেগুলোকে বলা হয়, সেটাও কিন্তু বুধ কন্ট্রোল করে। মানে এর ফাংশনারিজটাকে কন্ট্রোল করে। তো আমাদের যত বাহ্যিক, এই জন্য বুধ কালপুরুষের তৃতীয় ভাব, দা রুম অফ কোঅর্ডিনেশনকে নিয়ন্ত্রণ করে। বহু মানুষ বলে সেখানে নাকি রাহু এসে তুঙ্গ হয়। আমি কোনোদিন কোনো প্রাচীন পুঁথিপত্রে কোথাও পড়িনি যে রাহু ওখানে এসে তুঙ্গ হয়। রাহুর কোনো তুঙ্গ নিচ হওয়ার জায়গা নেই। দৈত্যের কোনো তুঙ্গ আর নিচ অবস্থা বলে কিছু হয় না। সে সবসময় ক্ষিপ্র এবং নেগেটিভ। তো যাই হোক, তথাপি বাজার যে কথা প্রচলিত আছে যে রাহু ওখানে এসে তুঙ্গ হয়, সেটাও নাকি ওই বুধের জন্য হয়। রাহু এবং বুধের মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স আছে। রাহুও কোঅর্ডিনেশনের কাজ করে, কারণ কোঅর্ডিনেশন ছাড়া ও আর করবে কি? ওর তো আর কোনো লিম্স নেই, ওর শুধু মস্তিষ্কটা আছে। লিম্স থাকলে অন্য কিছু করতে পারত। তো কিন্তু কেতুর যে মানে পুরো বডিটা যদি ভাবেন, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকেও কাট অফ আছে। সুতরাং কেতু কোনো ডাইরেকশন নিতে পারে না। তো সেই হিসাবে রাহুর ডাইরেকশন কেতু পর্যন্ত পৌঁছায় না পুরোপুরিভাবে। কিছুটা পৌঁছায় কিন্তু পুরোপুরি পৌঁছায় না। তার ফলে রাহু যে কাজটা করে সেটা হচ্ছে আপনাকে মিসগাইড করবে, দেখাবে আমি বুধের মতো কাজ করছি। ও তো ক্যামেলিয়ান, ও তো রূপ পরিবর্তন করতে পারে, করেছিল না? সে অন্যান্য দেবদেবীর দেবের রূপ ধারণ করে বসেছিল, যাকে সূর্য এবং চন্দ্র চিনতে পেরেছিল। তো ভগবান ওকে কারক বানিয়ে ওর থ্রু দিয়ে কাজ করেছে। তো ভগবান নিজেও চিনতে পারছে, কিন্তু কারকতা কাউকে বানিয়ে দেয়। সেই জন্যই আমাদের এখানে গ্রহণ হয়, রাহু কেতুর ইম্প্যাক্ট আমাদের সোসাইটি বা এই সৌরজগতের মধ্যে আছে। তো কারক, ভগবান লীলা তৈরি করে, এভাবে কাউকে কারক বানিয়ে দেয়, বানিয়ে তার থ্রু দিয়ে কাজটা করায়। কারণ তাকে দিয়ে কাজ করাবেন বলেই তাকে বানানো হয়। এটাই হচ্ছে বেসিক জায়গা। তো আমাদের রাহু যে রোলটা করে, রাহু প্রথম কথা আপনার থেকে এই কাজটা করে দেওয়ার জন্য পারিশ্রমিক নেবে এবং আপনাকে মিসগাইডও করবে। সামনে জল আছে বলবে, গিয়ে দেখবেন যে সেটা মরুভূমি, মিরাজ তৈরি করে। তো দুটোর মধ্যে আকাশ। আর বহু মানুষ বলে যে মোবাইল টেকনোলজি এই সমস্ত রাহু দ্বারা চালিত। তাহলে যখন মোবাইল টেকনোলজি ছিল না আমাদের, তাহলে কি রাহু তখন ছিল না? সে তখনও ছিল, এখনও আছে, পরেও থাকবে যতদিন সৌরজগৎ এক্সিস্ট করছে। কারো কথা ডিফারেন্ট থাকে। বুধ হচ্ছে ন্যাচারাল। 7টা প্ল্যানেট, 9টা মানে 7টা প্ল্যানেটের মধ্যে 2জন প্ল্যানেট নয়, একজন গ্রহ, একজন উপগ্রহ, একজন নক্ষত্র, একজন উপগ্রহ।
5টা অ্যাকচুয়ালি প্ল্যানেট যাদের আমরা কনসিডার করি। নেপচুন, প্লুটো এবং ইউরেনাস অনেক দূরে আছে বলে তাদেরকে আমরা কনসিডার করি না। একদিন তার উপরে একটা ভিডিও করব যে কেন কনসিডার করি না আমাদের দৈনন্দিন জীবনে, সেটা বলবো। তাদের রোটেশনাল এরিয়াটা এত বেশি যে তারা জীবনে সার্বিক এফেক্ট ফেলতে অনেক সময় ব্যর্থ হয়। শনি যেরকম অ্যাটলিস্ট জীবনে 3বার আসবে, 2বার তো আসবেই, কিন্তু তারা সেই ফেজটাকে অতিক্রম করে যায়। বিংশোত্তরী মহাদশা স্যাটার্নকে কেন্দ্র করেই করা আছে 120 বছর মোটামুটি টেন্টেটিভলি। মানে কারোর যদি জন্মকালীন শনি থাকে তো 90 ইয়ার্স প্লাসে গিয়েও সে 4বার পাবে অর্থাৎ। তো সেই হিসাবে 120 ইয়ার্স করা আছে। তারপরে অ্যাডিশনাল এজটাকে আরও 30 বছর বাড়িয়ে দেওয়া আছে। 118 বছর করলেও হতো, সেটা গ্রসলি 120 করা আছে। তো যাই হোক, আমাদের আমাদের সমস্ত রকম বুধ হচ্ছে লজিক, বুদ্ধি, এবং বুধ হচ্ছে আমাদের বাল্যকালকেও নির্দেশ করে। অর্থাৎ একটা বাচ্চার যখন আর্লি চাইল্ডহুড ফেজ তৈরি হয় 1 বছর বয়স থেকে, 1 বছর থেকে মোটামুটি অ্যাডলোসেন্ট এজে আসা পর্যন্ত, অর্থাৎ 12 থেকে 14 বছর পর্যন্ত অ্যাভারেজ, এর মধ্যে 3টে থাকে, আর্লি, মিডল এবং ল্যাটার চাইল্ডহুড ফেজ থাকে। ল্যাটার চাইল্ডহুড ফেজটাই অ্যাডলোসেন্ট তার যে বয়ঃসন্ধির সময়ের মধ্যে বিলীন হয়ে যায় আস্তে আস্তে। এই 3টে ফেজে বুধ খুব অ্যাক্টিভ থাকে, বিশেষত মিডল ফেজটা, যেটা 5 বছর থেকে মোটামুটি 9-10 বছর পর্যন্ত। এই ফেজটাতে দেখবেন বাচ্চাদের মধ্যে অদ্ভুত রকম একটা ইনোসেন্স থাকে। তাদের যদি একটা উৎকৃষ্ট পরিবেশ দেওয়া যায়, বাচ্চারা সহজ সরল বিশ্বাসী হয়, কোনো কথা বললে সেটাকে মানে, তাদের মধ্যে সব রকম প্যারামিটার্সগুলো অনেক জাগ্রত হয়, অনেক কনসিয়াস হয়। তাদের আপনি যে পথে পরিচালিত করবেন তারা সেই সময় থেকে সেই পথেই পরিচালিত হবে। সেই জন্যই আমাদের শাস্ত্রে 5 বছর বয়স থেকে একসাথে মেটেরিয়াল স্টাডি এবং স্পিরিচুয়াল স্টাডি ইনিশিয়েশনের কথা বলা আছে। তার পরেও নি, আগেও নি, এবং 5 বছরের আগে শিক্ষা ব্যবস্থা আরম্ভ করার ক্ষেত্রেও বিধিনিষেধ করা আছে। কিন্তু আমি এখন দেখি বাইরে অনেক সময় 2-2.5 বছরের বাচ্চাও স্কুলে যাচ্ছে, খারাপ লাগে খুব। বাবা মা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে যাচ্ছে। তো ওই বললাম, ছোট থেকে ইঁদুর দৌড়, তাতে লেগে যাচ্ছে। তিনি নিজেও ওই বয়সে এসে দুঃখী আছেন, বাচ্চাটাও যখন ওই বয়সে পৌঁছাবেন, ঈশ্বর না করুক, সেও দুঃখী হবেন, কারণ সে ওই ফুট স্টেপের ওপর দিয়েই যাচ্ছে। তো কারণ অ্যাকচুয়ালি আমাদের গুরুদেব খুব ভালো বলতেন আর কি, যে আমরা জানি না, তার কারণ আমার পেরেন্টস জানেন না। আমার পেরেন্টস জানতেন না কেন? তার পেরেন্টসও জানতেন না। এখানে একটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটার জন্য আমরা একটা ইগনোরেন্স ইজ দ্য স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ, সেই যুক্তিতে পৌঁছে গেছি। তো যাই হোক, বুধ নিয়ে আলোচনা করছি। তো প্রাথমিক বুদ্ধি, তো আমাদের বাচ্চাবেলায় যে বুদ্ধিটা থাকে, দেখবেন যে কোনো জিনিসকে দ্রুত ধরে নেওয়া, অ্যাডপ্ট করে নেওয়া, সেটাকে খুব দ্রুত কোনো জিনিসকে মুখস্থ করে ফেলা, কোনো জিনিস একসাথে অনেক জিনিসকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা, সেগুলো বা একদম প্রাইমারি যে এডুকেশনাল প্যারামিটার্সগুলো রয়েছে, বর্ণ চেনা, শব্দ চেনা, যোগ বিয়োগ, গুণ ভাগ করা, হ্যাঁ, একদম প্রাথমিক এডুকেশন, যার উপরে পরের বিল্ডিংগুলো তৈরি হবে। ভাষার ওপরে একটা দখল আসা, সেগুলো কিন্তু মোটামুটি 10-12 বছরের মধ্যেই একটা বাচ্চা করে ফেলে ন্যাচারালি। তো বুধ সেটাতে করতে কিন্তু সাহায্য করে, কারণ বুধের মধ্যে সেই জিনিসটাকে নেওয়া, বললাম যে রিসিভিং করা, সেটা আছে। কারণ সেটা করতে পারলেই তো সে রিফ্লেকশনটাও সেটা দেবে, তাই না? একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে যদি আপনি কোনো বিদেশি ভাষা শেখান, সেই ভাষাটাই শিখবে, কারণ সে মনে করবে ওটাতেই রিফ্লেকশন দেওয়া যায়। এটাই হচ্ছে বুধের কাজ মুখ্যত। এবং এই কাজটা আবার অ্যাক্টিভেট হয় 66-67 বছরের পরে গিয়ে, অর্থাৎ সে যখন দ্বিতীয়বার একটা বাচ্চা স্টেজে আসে, যখন ধরুন সে ঠাকুমা, দাদু, দিদা এরকম স্টেজে যখন পৌঁছে যান, তার নাতি নাতনি হয়ে যান, তখন দেখবেন তার মধ্যে তার আর কোনো ওই চিন্তা ভাবনা থাকে না, মেটেরিয়াল চিন্তা তার কমে আসে,
আসা উচিত ন্যাচারালি, কিন্তু সবার কমে না। যাই হোক, তো সেই সময়ে কিন্তু তার মধ্যে সেকেন্ডারি একটা ওই ফেজ চলে আসে। এই জন্য দেখবেন খুব ন্যাচারাল ওয়েতে কোনো বাচ্চার সাথে তার দাদু ঠাকুমার সম্পর্ক, দাদু দিদার সম্পর্ক সবসময় খুব ভালো হয় এবং খুব ন্যাচারাল। এটা আমি বলছি, 5-7% হয়তো সেক্ষেত্রে গন্ডগোল হতে পারে, কিন্তু ন্যাচারালি সেটা ঠিক থাকে। এই কারণেই হয় বুধ ওই বয়সে গিয়ে আবার অ্যাক্টিভ হয়। অর্থাৎ বুধ ইনোসেন্সকে নির্দেশ করে, অর্থাৎ বুধ হচ্ছে অনেস্ট, যেটা প্রথমেই বললাম। আমার এতগুলো কথা বলার কারণ পরে আছে। বুধ হচ্ছে অনেস্ট। একটা পশুকে যেরকম ধরুন তার যদি ঘ্রাণ শক্তি খুব প্রখর না হয়, যেরকম কুকুর, আপনি যদি একটা পশুকে কোনো একটা খারাপ খাবার দেন, অর্থাৎ আপনার যদি কোনো অসুস্থ মানে কোনো পারভার্সন না থাকে, তো সে দিলে পশু কিন্তু ওটা নির্দ্বিধায় খেয়ে নেবে। হয়তো 4 দিন খেতে দিয়েছেন, 5 দিনের দিন আপনি একটা কোনো খারাপ খাবার দিলেন, খেয়ে হয়তো সে অসুস্থ হলে ইভেন মরেও যেতে পারে। কারণ সে বিশ্বাস করে, তার কাজটা বিশ্বাসের উপর চলে। আমাদের বর্তমান যুগের মানুষের মধ্যে সেইটা মানে একটা বড় অংশই সেটা ক্ষয়ে গেছে। মানুষ এখন মানুষ ভেরিফাই করে সব সময়। তো জানি না সেটা ঠিক কি ভুল। অনেক সময় বহু মানুষকে বলতে শুনেছি, ডাক্তারবাবু একটা কথা বলেছেন তো সেকেন্ডারি বা টার্সিয়ারি একটা ভেরিফিকেশন করিয়ে নিন। যেন যিনি ডাক্তারবাবু প্রথম বলেছেন তিনি মেডিকেল শাস্ত্রটা পড়েননি, এরকম ব্যাপার নয়। তাহলে প্রথমেই সেখানে যেতে পারত। একজন মানুষকে অসম্মান করার কি প্রয়োজন আছে? তো সেই হিসাবে আমাদের মধ্যে একটা কি বলবো, একটা ইলিউশন এবং এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে। তার অনেক কারণও আছে অবশ্য। তো যাই হোক, বুধ এটাতে একেবারে ট্রাস্ট করে না। একটা বাচ্চাকে আপনি যদি একটা লজেন্স দেন, দেখবেন সে অকপটে তাকে যা জিজ্ঞাসা করবেন সে যতটুকু জানে সে বলে দেবে। সে কিন্তু কোনো মার প্যাচ কিচ্ছু জানে না। বুধ হচ্ছে ইনোসেন্স। আমরা যেটা বাইরে থেকে রিসিভ করি, আমরা যখন প্রথম রিয়াকশান আসে, আমরা কিন্তু অতটা ডিপ্লোম্যাটিক্যালি সেই রিয়াকশান দিতে পারি না। ওই যখন স্যাটার্নের পার্টটা ধরে, তখন থেকে আমাদের স্ট্র্যাটেজি এবং ডিপ্লোমেসিটা শুরু হয়। এবার একটু বুদ্ধি করে জবাব দিতে হবে, এবার একটুখানি টেকনিক অবলম্বন করতে হবে যাতে আমি কোনো সমস্যায় না পড়ি। মুখ্যত আমি নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করছি। বুধ কিন্তু সেটা করে না। অর্থাৎ মনে করুন একজন পোস্টম্যান, সে আপনার বাড়িতে একটি চিঠি দিয়ে যাচ্ছে, প্লেয়িং দ্য রোল অফ আ মার্কারি। তো সে তো চিঠিটাকে কোনোভাবে ট্যাম্পার করতে পারবে না। সে যা তথ্য আপনার বন্ধু বা আত্মীয় পাঠিয়েছে সেটিকেই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো তার কাজ ওইটুকু। রাহু কি করতে পারে? চিঠিটা পাল্টে দিতে পারে। সোজা ভাষায় বুঝে নিন। বা আপনার চিঠির জায়গায় 4 নম্বর বাড়ি, সেই বাড়িটা হয়তো পাঠিয়ে দিল 15 নম্বর বাড়িতে, আপনি পেলেন না তথ্য। এটা হচ্ছে রাহুর কাজ। উল্টে পয়সাটাও নিয়ে নিল। সেই পোস্টম্যান তো সেই দিনের কাজের জন্য একটা পারিশ্রমিকও পাচ্ছে তার দপ্তর থেকে, সেটা নিল, কিন্তু কাজটা ভুল করলো। এটা হচ্ছে রাহুর কাজ। আর বুধের কাজ সবসময় অনেস্টি। বুধ যখন খারাপ প্ল্যানেটের সাথে থাকে তখন বুধের মধ্যে সঙ্গদোষ তৈরি হয়, যেটা নিয়ে এই ফেজে বলব। তার সাথে বুধ যেটা করে, বুধ লজিক, বুদ্ধি, আমাদের মেধাশক্তির যে প্রারম্ভিক অর্থাৎ প্রাইমারি যে স্ফুলিঙ্গটা, সেটা কিন্তু বুধ দেয়। এবং মাঝ বয়সে এসে মোটামুটি ধরুন, মাঝ বয়স বলবো না, ধরুন পড়াশোনা শেষ হয়ে যায় যখন থেকে আমাদের 27-28, একটা অ্যাভারেজ আমি বলছি, তারপর থেকে 45-40 পর্যন্ত এ সমস্ত বুদ্ধি, যে সমস্ত ট্রিক, আমরা যে ধরুন কোম্পানিতে কাজ করছি বা ব্যবসা করছি, সেখানকার একটা পরিবেশ আছে। আমরা 1 মাস কাজ করার পরে সেখানকার পরিবেশ, রিদমগুলোকে আমরা বুঝতে পারি আস্তে আস্তে, কিভাবে চলতে হবে, কার সাথে কতটা কথা বলা উচিত, কার কোন প্রকৃতি, এই যেগুলো রেকগনিশন, এই পাওয়ারগুলো কিন্তু বুধ আমাদের শেখায়। এবং সেক্ষেত্রে কিছু মাইল্ড ডিপ্লোমেসি কিন্তু বুধের মধ্যেও থাকে। কারণ বুধ থেকে কিন্তু 5th এবং 6th হাউস, বুধের মূল ত্রিকোণ থেকে 5th এবং 6th হাউস কিন্তু শনির ঘর। সেক্ষেত্রে 5ম 9ম কম্বিনেশন কিন্তু তৈরি হচ্ছে, সেই কারণে থাকে। আচ্ছা, পারফেকশন যে কোনো কাজে, যেটা বলছিলাম, সত্যি কথা মানে অলওয়েজ পারফেক্ট, তার মধ্যে কোনো
অ্যাডাল্ট্রেশন নেই, উৎকৃষ্টতা, পিউরিফিকেশন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, যে কোনো জিনিসের লজিক। বাচ্চারা দেখবেন তার মতন করে প্রশ্ন করে, কিন্তু লজিক্যালি। হয়তো সেটাকে তাকে অনেক সময় ভোলানোর জন্য বা তার সেই জায়গাটা এখনো তৈরি হয়নি বলে সেটাকে আমরা অনেক সময় ঘুরিয়ে উত্তর দিই, কিন্তু তারা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করে। বাস্তবিকতা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কন্যার ঘর কিন্তু ভীষণ বাস্তব এবং খুব শান্ত। যে মানুষের মধ্যে যত স্পিরিচুয়াল বোধ বেশি হবে সে মানুষ তত বেশি বাস্তবসম্মত হবে, মাথায় রাখবেন। একজন পিওর সেজ সব থেকে বেশি বাস্তববাদী। কখনো ভাববেন না যে অনেক মেটেরিয়ালি আধিপত্য বিস্তার করে আছে, বহু অর্থ বা বৈভবের মালিক, তিনি খুব বাস্তববাদী। আর যে সেজ ধরুন তার খাদ্য গ্রহণের জন্য সে নর্মালি সে ভিক্ষা করতে হয়, তাকে তার দ্বারাই তার করতে হয় আমাদের যেটা পদ্ধতি, তো তার বাস্তবসম্মত বোধ নেই, এই চিন্তা কিন্তু ভুলেও করবেন না। আমাদের সব কিছু দৃষ্টিকোণ কলিযুগে অর্থনৈতিক জায়গা থেকে তৈরি হয়। আমি একটু আগের অনুষ্ঠানে বলেছি, আপনারা যখন দেখবেন তখন বুঝবেন যে শুক্র তো সব কিছু আর্টিফিশিয়ালি, সেখানে ঝকঝকে তত্ত্বকে ব্যাপারটা প্রথম আসে। সেই জন্য শুক্র এই ঘরে এসে নীচ হয়ে যায়, কারণ এই ঘরের যে অ্যাকচুয়াল যে থট প্রসিডিওর তার সাথে শুক্রের যে থট প্রসিডিওর সেটা মেলে না। কন্যা হচ্ছে দ্বাদশ যে রাশি আছে তার মধ্যে সব থেকে বেশি লজিক্যাল এবং একদম টু দ্য পয়েন্ট সে প্রশ্ন করবে, প্রশ্নকে এক্সগ্যাগারেট করবে না কখনো, এবং উত্তরও চাইবে সে সেইভাবে, তাকে সেই জায়গায় দেওয়া। এবং আমি বহু স্পিরিচুয়াল মানুষের হরোস্কোপে দেখেছি যে বুধের ঘর বা কন্যা রাশি, ইভেন মিথুনের মধ্যে তার প্রভাব কম আছে, কিন্তু তা সত্ত্বেও আছে, সেটা কিন্তু অনেক বেশি শান্ত, স্থির স্থির প্রভূত নলেজ, ভার্সেটাইল নলেজ, এবং তার সাথে মেমোরি পার্ট অত্যন্ত স্ট্রং, এবং সে কিন্তু লজিক্যাল। বা আমি বহু আমার যেহেতু মানে পেশা বলবো না, আমার ইন্টারেস্টের জায়গা, আমি পড়াশোনা করেছি, আমি বিভিন্ন আইনজ্ঞদের দেখেছি, খুব খুব বিদ্বান আইনজ্ঞ, আমি বেশ কয়েকজনের সাক্ষাৎ পেয়েছি বাই দ্য ব্লেসিংস অফ দ্য গড। তাদের আমি দেখেছি যে কন্যার ঘর কিন্তু বুধের ঘর অসম্ভব স্ট্রং। তারা ছোট্ট একটা আর্গুমেন্ট করবে, কিন্তু সেটা এত লজিক্যাল, সেটাকে খণ্ডন করা কিন্তু খুব মুশকিল। তো সেটা দেয় মাইক্রো অবজারভেশন দেয় ভীষণ, পুঙ্খানুপুঙ্খ জায়গা, নুক অ্যান্ড কর্নারের উপরে তাদের নজর থাকে। মানে একটা লেখা লিখবে তার আগে যে লাইনটা ড্র করবে সেটাও কিন্তু একদম খুব সিমেট্রিক্যাল, খুব সায়েন্টিফিক, এবং সব দিক থেকে সেটা মানে দৃষ্টিগ্রাহ্য সব কিছু। আমাদের আমাদের মুনি ঋষিদের ভাবুন, হাজার হাজার লক্ষ বছর আগে তারা কত দূরে বৃহস্পতি আছে, কত দূরে স্যাটার্ন আছে, কার কটা উপগ্রহ আছে, গ্রহ আছে, কোথায় কত দূরে আছে, কখন জোয়ার ভাটা হবে, তার ক্যালকুলেশন করে গেছেন। কি করে করেছেন? তারা যদি কিছু না বুঝতেন তারা কি করে করতেন? এই যে ক্যালকুলেশন, অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, ইউরোপিয়ানরা জানতেন, কাউকে আমি করছি না, যে যেটুকু জানতে পারছে, তারা জানতেন একটা সময় পর্যন্ত যে পৃথিবী একটা চৌকো জায়গা, একটা ধারে গিয়ে পৃথিবী থেকে আমরা পড়ে যাব। তারপরে ম্যাজেলান সম্ভবত পৃথিবী পরিভ্রমণ করে প্রমাণ করেন না, পৃথিবী চৌকো নয়, পৃথিবী গোল। আমরা ভূগোল বরাবরই ব্যবহার করি। বিমান শব্দ আছে না রামায়ণে, কুবেরের যে বিমান যে রাবণ নিয়ে নিয়েছিল, এটা করে পরবর্তীকালে ভগবান তার সেতে ফিরে আসে অযোধ্যা নগরীতে, যেদিন দিওয়ালি হয়। সব কিছু ভগবানের সাথে রিলেটেড যা হয় মনে রাখবে।
যা আমরা অনুষ্ঠান সেলিব্রেশন করি সব ভগবানের সাথে রিলেটেড। ভগবান করে সেগুলোকে আমাদের পালন করবার জন্য বলেছে। সে ব্যতি রেখে যা পালন করবার সেটা মেটেরিয়াল ভ্যালিউকে বা একটা স্তর থেকে স্তরে উন্নীত হওয়ার জন্য বলেছে। স্পিরিচুয়াল স্তরে তো একবারে যাওয়া সম্ভব নয়, সেই জন্য বিভিন্ন স্তর তিনি তৈরি করে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে চড়কের উৎসব পর্যন্ত। তো সেই হিসাবে আমাদের সমস্ত কিছু লেখা আছে, বলা আছে। সেই কারণেই বললাম যে বুধ এই জায়গাগুলোকে ভীষণভাবে মানে যাকে বলা যায় আধিপত্য বিস্তার করে। তাছাড়া আমাদের কালপুরুষের ষষ্ঠ ঘরকে দেখে, আমাদের দৈনন্দিন জীবনের কার্যপ্রণালীকেও কিন্তু দেখে। এই যে ধরুন আমরা সকালবেলা বেরোচ্ছি, কোন বাসে করে যেতে হবে, কোথা থেকে অটোতে উঠতে হবে, বা ট্রেনে কোনটায় যেতে হবে, বা কোথায় গাড়ি পাবো, সেই ব্যবস্থায় যে আমাদের দৈনন্দিন যে একটা ক্যালকুলেশন থাকে, এই ক্যালকুলেশন কিন্তু এই মার্কারি আমাদের করে দেয় এবং লেজিটিমেট ক্যালকুলেশন করে দেয়। তো সেটাও কিন্তু এবং তার সাথে ষষ্ঠ ভাবের যে রোগঋণ শত্রু, সেটাকে আমরা যে খুব কৌশলে অ্যাভয়েড করে যাই। কোথাও কোন অটোর লাইনে দাঁড়ালে অনেক বড় লাইনে দাঁড়াতে হবে, কোথায় গেলে ছোট লাইন পাবো, বা একটা ছোট রাস্তা ইউজ করলে আমি 10 মিনিট আগে অফিসে পৌঁছাতে পারি। এই যে আমাদের যে ট্রিকি চিন্তা, ছোট্টখাট্ট এই চিন্তাগুলোর সাথেও কিন্তু বুধ যুক্ত থাকে। এবং যেটা বলছিলাম, কর্মজীবন থেকে মধ্যজীবন পর্যন্ত আমাদের কাজের ক্ষেত্রে যে বিভিন্ন রকম শত্রু মিত্র, যেগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফোর্স তৈরি হয়, তাদের যে টেকনিক্যালি বা খুব কৌশলে স্ট্র্যাটেজিক্যালি তাদের যে সামলানো, সেই জায়গাটাও কিন্তু বুধ করে। এটাও কিন্তু কোঅর্ডিনেশন, আদান প্রদান। তার প্রকৃতি দেখে আমার রিফ্লেকশন তৈরি হচ্ছে, কিন্তু ম্যাচিওর্ড রিফ্লেকশন। আচ্ছা, তার সাথে আমাদের শরীরের নার্ভাস সিস্টেম, যেটা প্রথমেই বললাম, সেটা কিন্তু বুধ ভীষণভাবে দেখে। মস্তিষ্ক এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে খুব ভালোভাবে পরিচালিত করে। তার যে পালস, সেটা আমাদের শরীরের যে অর্গান পর্যন্ত নিয়ে যাওয়া দরকার, সে অর্গান পর্যন্ত নিয়ে যাওয়া, সব কিছু মার্কারি কিন্তু বিচার করে আর কি। এবার যে অংশ নিয়ে আমি বলবো সেটা হচ্ছে মার্কারি এখানে অবস্থান করাকালীন এখানে ভেনাসও থাকবে সেখানে 13 তারিখ পর্যন্ত। শুক্র বুধ একসাথে যদি কখনো শুক্রের ঘরে বা বুধের ঘরে অবস্থান করে, সেটা কিন্তু মোটের উপরে ভালো ফল প্রদানকারী। বেশ মানে কিছু দিনের জন্য আর কি ভালো ফল প্রদানকারী। কিন্তু ফ্যাক্ট হচ্ছে বুধ এই ঘরে ঢুকবে লিব্রাতে, সেটা কিন্তু 10 তারিখের পরে, এবং 13 তারিখ শুক্র লিব্রা থেকে বেরিয়ে যাবে। সুতরাং বুধ এখন অনেকটা পেছনে রয়েছে। সুতরাং সেই ফল কিন্তু ও অকস্মাৎ প্রদান করতে পারবে না। কন্যাতে যখন ও প্রবেশ করবে তার আগেই শুক্র বেরিয়ে যাবে, সম্ভবত 18 তারিখ, আর বুধ তার 5 দিন পরে প্রবেশ করবে। তো সেই হিসাবে বুধ এখনো গতিতে পুরোটা আসেনি। তো সেই হিসাবে সে অনেকটা পিছিয়ে রয়েছে। শুক্রের যে উৎকৃষ্ট ফল প্রদানকারী জায়গা ছিল, তার থেকে সেই ফলটা আমাদের দিতে পারবে না। এবং বুধের 10th হাউসে কিন্তু বুধ কিন্তু কর্মপ্রধান। মনে রাখবেন আমি কি বললাম, মেসেঞ্জার। সে অলওয়েজ শত চঞ্চল এবং কর্মপ্রধান। সে কিন্তু এই যে এক জায়গা থেকে এক জায়গায় তথ্য নিয়ে যাওয়া বা যে কোনো কিছু পরিবহন করা, রাজার মুক্ত, তো রাজার যার ঘোষণাপত্র, সেটাকে ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা, সেই সমস্ত কিছুর কাজ হচ্ছে মার্কারি। তো সে এখানে যখন প্রবেশ করবে, তার 10th হাউসে মঙ্গল থাকবে। এবং মঙ্গল শুধু থাকবে না, মঙ্গল বক্রী হওয়ার মূলে থাকবে, 9th হাউসে থাকবে বৃহস্পতি, যার দৃষ্টি কিন্তু বুধের ওপরে থাকবে। এটা বুধের ক্ষেত্রে কিছুটা বেটার, বিশেষত যারা কোনো কম্পারেটিভ পরীক্ষা বা ধরুন কোনো সিভিল সার্ভিস পরীক্ষা, তার জন্য পড়াশোনা করছেন, দূর থেকে কোনো তথ্য আনাতে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সেই তথ্যের মূল্যবান থাকবে এবং সেটা কিন্তু এক্সামে কাজেও লাগবে। এবং প্রচুর তথ্যের একটা সন্নিবেশ কিন্তু এ সময় আপনার কাছে ঘটবে, সেটা আপনি মাথা পর্যন্ত নিতেও পারবেন যদি ছকে একটু ইফেক্ট থাকে, ভালো ইফেক্ট থাকে। এবং বুধের দ্বিতীয় যেহেতু শুক্র থাকবে,
সে আপনাকে পূর্ণভাবে সহায়তা, ন্যাচারাল পোস্টিং আর কি এটা, তো পূর্ণভাবে সহায়তা করবে। প্রবলেম হচ্ছে এই বুধ থেকে ষষ্ঠ স্থানে শনি রয়েছে এবং সে বকরি রয়েছে ষড়অষ্টক কম্বিনেশনে। তার ফলে বুধের কাজের মধ্যে যে ফাস্ট যে প্রক্রিয়াটা থাকে, স্পিডটা থাকে, সেটা কিন্তু বহুলাংশে কম থাকবে। অর্থাৎ ন্যাচারাল প্রকৃতির থেকে সেটা প্রায় 1/3 ফল এখানে সে প্রদান করার জন্য সামর্থ্য থাকবে। এবং এই বুধের মধ্যে কিছুটা হঠকারিতা এবং কিছু ক্ষেত্রে ক্রোধ বা ফ্যানিং দ্য ফ্লেম এই ধরনের প্রকৃতি চলে আসবে মঙ্গলের জন্য, কারণ মঙ্গলের দৃষ্টি থাকবে চতুর্থ এই বুধ, রবি এবং কেতুর ওপরে। তো তার ফলে বুধের মধ্যে কিন্তু দাহ্য গুণ আছে। বুধের যে সাইডটা সূর্যের দিকে থাকে সেই সাইডটা একদম পুড়ে যায় এবং অপর সাইডটা একদম ঠান্ডা থাকে। তো বুধের মধ্যে ন্যাচারাল ডিসপ্যারিটি আছে, যে জন্য বুধকে আমরা ডুয়ালিটির প্ল্যানেট বলি। তো সেই গুণটাকে কিন্তু বাড়িয়ে দেবে মঙ্গল আরও গরম করে। তার ফলে ডুয়ালিটির থেকে এক ধরনের ইগোইজম বা এক ধরনের অ্যারোগেন্স বা এন্টায়ার বুথকেই অনেকটা বেশি হট করে দেওয়া, গরম করে দেওয়া। যখনই মস্তিষ্ক গরম হবে ক্রোধ আসবে, সেই ক্রোধ থেকে আমাদের কামের জন্ম হবে এবং সেখান থেকে লোভ এবং সেখান থেকে সেই কাজ পণ্ডশ্রম হবে। অর্থাৎ আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজে বেরোবেন, যখনই ক্রোধ এসে যাবে সে কাজ কিন্তু আপনার ফুলফিল হবে না কোনোভাবে। সে আপনি যত বুদ্ধিমান লোক হন না কেন, আপনি কাজকে ঠিক করে এক্সিকিউট করতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়। তো সেই হিসাবে শান্ত থাকতে হবে যতটা সম্ভব এবং খুব সাবধানে, খুব ধীর গতিতে কাজ করতে হবে। ডকুমেন্টাল বা কোনো বড় রকম কোনো ট্রান্সফার অফ প্রপার্টি বা এরকম কিছু যদি হয়, সেক্ষেত্রে শৈশাবুত করার সময় খুব সাবধানে কাজ করতে হবে। কোনো রকম তাড়াহুড়ো বা কোনো রকম অতিশয়োক্তি এখানে করা যাবে না। যতটা সম্ভব লফুলি এবং লেজিটিমেটলি কাজ করতে হবে এবং খুব শান্ত মাথায়, শান্ত থাকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এখন প্ল্যানেট যেখানে আছে সেখানে এবং 23শে সেপ্টেম্বরের পর থেকে সবসময় কিন্তু মাথা খুব অল্পতেই গরম হয়ে যাবে এবং খুব দ্রুত ক্রোধ বা সেটার কিন্তু একটা আউটব্রাস্ট হবে। তো সেই দিক থেকে কিন্তু সাবধান থাকার খুব প্রয়োজন রয়েছে। আর যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, বিদেশ বলতে আপনি যেখানে জন্মেছেন তার থেকে 200 কিলোমিটার দূরে থেকে কোথাও পড়াশোনা করছেন, তাদের কিন্তু খাদ্যের ব্যাপারে খুব সাবধান। বিশেষত যেগুলো মেইন খাবার, ধরুন দুপুরের খাবার বা রাতের খাবার, সেগুলো খাওয়ার ক্ষেত্রে হালকা খাবার, বেশি রিচ নয় এবং ইজি ডাইজেস্টেবল খাবার, এই ধরনের খাবার কিন্তু খেতে হবে। আর যারা বিভিন্ন রকম ধরুন টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, মানে পরিষ্কার ভাষায় ইঞ্জিনিয়ারিং স্কিলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সচেতন হতে হবে, বিশেষত কারেন্টের ব্যবহার বা ধরুন বড় কোনো যন্ত্রপাতি যেগুলো খুব কস্টলি আপনার হাতে আপনি এক্সপেরিমেন্ট করছেন, সেই সময় কিন্তু ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। কোনো রকম যদি কোনো সমস্যা দেখেন, আপনার ইনস্ট্রাক্টরের সাথে কথা বলে তারপরে কাজ করার চেষ্টা করবেন। বুধ এবং কেতু একসাথে থাকলে কি হয় দেখুন, কেতু কাজ হচ্ছে আপনাকে সবসময় পিপাসার্থ রাখা, কারণ ওর কোনো ডাইরেকশন নেই। ওর 7 বছরের যে দশা হয়, সেই 7 বছরের দশা আমাকে অনেকে অনেক সময় বলে আমি এই পেয়েছি, আমি এই পেয়েছি। তো পেতেই পারে। আপনি চোখ বুজে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনার পায়ে কিছুতে ঠোকর লাগলো, আপনি তুলে দেখলেন একটা মোহরের ব্যাগ, সোনার মোহর, তো আপনি পেতেও পারেন। কিন্তু তার বদলে সেখানে একটা কোনো শার্প কোনো অবজেক্টও হতে পারে, যেটা হাত লেগে বা পা লেগে আপনার পায়ে হাতে চোট লাগতে পারে, সেটাও হতে পারে। এবং সেটা হওয়ার চান্সই বেশি, কারণ যখন আপনি চোখ বুজে চলছেন তখন তো বা ধরুন কোনো কারণে আপনি ব্লাইন্ড, তাহলে তো তার মাত্রা সবসময় বেশি থাকবে। তো কেতু যেটা হয়, কেতুর ক্ষেত্রে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার মধ্যে
একমাত্র স্পর্শ ছাড়া, অর্থাৎ স্কিন ছাড়া তার কাছে অন্য কোনো ইন্দ্রিয় নেই। বহু পণ্ডিত তার শাস্ত্রে কেতুকে মৃতের মতন আচরণ বলা হয়েছে, অর্থাৎ একটা ডেড পার্ট অফ বডি অফ আ ডেমন। আবার বহু জায়গায় বলা হয়েছে যেহেতু অমৃত পান করে ফেলেছে এবং তার শরীরে অমরত্ব এসেছে, সুতরাং সে পুরোপুরি ডেড নয়, তার বেশ কিছু ফাংশনারিজ আছে। তো বহু ক্ষেত্রেই আমি দেখেছি দ্বিতীয় মতটারই গ্রহণযোগ্যতা বেশি আছে। তো কেতু কিন্তু অবভিয়াসলি ফাংশন করে, কিন্তু ভেরি অ্যাবনর্মাল ফাংশন করে। বহু জায়গায় আমি কেতুকে দেখেছি মানুষকে বলতে বিভিন্নভাবে যে আধ্যাত্মিকতা অমুক তমুকের সাথে নাকি কেতু যুক্ত থাকে, রাহু নাকি পৈশাচিকতা এবং কেতু আধ্যাত্মিকতা। আমি জানি না কেতুর সাথে লজিক্যাল কোন ফ্রেমে আধ্যাত্মিকতা যুক্ত থাকে। আমি বহুবার এ কথাটা বলেছি। আমি আপনাদের মধ্যে থেকে যারা বেশ পণ্ডিত মানের ব্যক্তি আছেন, যারা দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি জানেন বা শেখেন, এরকম বহু মানুষ আমি জানি ভিডিও দেখেন, তারা যদি দয়া করে আমাকে এরকম কোনো তথ্য বা কিছু জানাতে পারেন এটা আমার জানা তথ্যের বাইরে, তাহলে আমি খুব উপকৃত হয়ে আমি একটা রিলেশন করতে পারি। কারণ আমার মস্তিষ্ক এই ব্যাপারটাতে রিলেশন, মস্তিষ্ক বলবো না, আমি যা পড়েছি এবং আমার যা যতটুকু চিন্তার শক্তি আছে তার দ্বারা আমি এটা কোনোদিন ভাবতে পারি না যে এটা কোনোদিন হতে পারে। কি করে সে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে পারে? কখনোই সম্ভব নয়। একটা রাক্ষসের মাথা একরকম কাজ করবে, দেহ একরকম কাজ করবে, সেটা কোনোদিন সম্ভব? ধরুন রামচন্দ্র ভগবান যখন তার মস্তিষ্ক ছেদ করছে একের পর এক বাণে, তো নতুন করে মস্তিষ্ক সেখানে বসে যাচ্ছে, কারণ তার নাভিতে অমৃত ছিল। তখন তার সারথি মাতলিকে দিয়ে সে বলাবে। ভগবানকে নিজে জানে না, তারই তো দ্বারপাল জয় বিজয়, সে তো সবই জানে, তাকেই উদ্ধার করতে হবে। কিন্তু সে লীলা তৈরি করে, সমস্ত কিছু তার লীলার মধ্যে রয়েছে, এভরিথিং, সবাই তার ক্যারেক্টার সেই লীলা। তো সে মাতলি তখন তাকে বললেন যে প্রভু আপনি আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে নাভির যে শুকিয়ে দিন এবং তারপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। এবং বিভীষণও এসে সেটাই বলে গেল। তো দুজনকে দিয়ে বলালেন, তার মানে দুজনকে পার্মানেন্ট এনিমি করে দিলেন। তার পেছনেও কারো কথা আছে, সমস্ত কাজের পেছনে উনি যেটা করেন তার পেছনে কারো কথা থাকে, সেভাবেই করা হয়। তো রাবণের যখন মস্তিষ্ক ছেদ হয়ে যাচ্ছিল, তো তার দেহটা কি তখন ভগবানের কাছে আসার চেষ্টা করছিলেন? কারণ সে তো, তার প্রাণটা তো তার মধ্যেই রয়েছে। প্রাণ কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে। তো প্রাণ কিন্তু তার শরীরেই রয়েছে। সে কখনোই বডি পার্ট মস্তিষ্ক থেকে আলাদা হয়ে গেল যদি কোনোভাবে তাকে জীবিত রাখা যায়, আমি এটা ফিকটিশাস কথা বলে বলছি, তাহলে সে কখনোই তার চিন্তার বাইরে যেতে পারবে না। তার চিন্তন, তার যে মেটেরিয়াল দ্বারা সে যুক্ত এবং যে সোলটা তার মধ্যে রয়েছে, সেই সোলটাই তো ওই ধরনের সোল। সে কি করে, দুটো সোল তো নেই, একটা বডিতে দুটো সোল তো থাকতে পারে না। তো সে কখনোই নেগেটিভ চিন্তা বাইরে করতে পারবে না। তো কেতু ইজ ইকুইভ্যালেন্ট টু রাহু, ইজ ইকুইভ্যালেন্ট টু পয়জন, বিষ। তাদের ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকোয়েন্সির সাথে কখনো মিলবে না। যেরকম দেবদেবীদের ফ্রিকোয়েন্সির সাথে মেলে না, সেরকম ডেমনদের সাথেও মিলবে না। তো যেহেতু মেলে না, সেহেতু যখন ডেমিগডস হিসেবে বুধ এখানে প্রবেশ করবে, তো বুধের মধ্যে, বুধ যেহেতু তুঙ্গ থাকবে, মূল ত্রিকোণে থাকবে, তো যখন সে সর্বোচ্চ ক্ষমতায় থাকবে, সেই সময় থাকা কথা, সেই সময় যদি সে এমন একটা জিনিসকে ফেস করে যে জিনিসটা তার যে প্রকৃতি, সেই প্রকৃতির সম্পূর্ণ বিরুদ্ধে এবং তার গুণকে অ্যাবজর্ব করে নিতে পারে, তাহলে সেই গুণের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে অপোজিট রিয়াকশন দেওয়ার মতো জায়গায় তৈরি হয়। এবং সেই তৈরিটাই এখানে হয়। ডিসিশন মেকিং এবিলিটিকে নষ্ট করে দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে, মেন্টাল স্ট্রেস এবং অ্যাংজাইটি তৈরি করে, কমিউনিকেশন
সমস্যা, অনেক সময় স্ট্যামারিং হয়, অনেক সময় মানুষ যেটা বলতে চান বিপরীত মানুষ বোঝেন উল্টো, তার রিয়াকশান হয় আরেক রকম, ব্যাপারটা ঘেটে যাওয়ার মতন একটা সিচুয়েশন হয়। অনেক সময় ইনফরমেশন যে আদান প্রদান হয় তার গতি এত স্লো হয় যে সেটার মানে সেটার আর কোনো সারবত্তা খুব একটা থাকে না। অনেক সময় খুব নিম্নমানের চিন্তা মাথায় আসে, মানে খুব লো গ্রেডেড চিন্তা বা লো স্ট্যান্ডার্ড থটস আর কি আসে, অন্য মানসিকতা আসে, কাজ করতে করতে অন্য একটা বিষয় নিয়ে মানে ওয়াইড অফ দ্য মার্ক কোনো চিন্তা করা এরকম ধরনের, বা সেই চিন্তার একটা কন্ট্রারি চিন্তা করা, যাতে প্রাথমিক চিন্তাটা যেটা সদর্থক চিন্তা সেটাকে নাস্বাত করে দেওয়া যায়। নিম্ন এবং খুবই খুবই গতিহীন উপলব্ধিকারক কোনো ঘটনার, মানে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমাদের উপর রিয়াকশান ফেলছে, আমাদের মস্তিষ্ক তার রিয়াকশান দেওয়ার জন্য তৈরি, কিন্তু সেটা আসবেও খুব স্লো, এবং সেটা যেটা আসবে তার যে উপলব্ধিকারক যে ফল হবে সেটাও কিন্তু খুব স্লো মানের হবে। তো সেটা কখনোই খুব একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাবে না। ডিমেনশিয়া তৈরি করে বহু জায়গায়, ভুলে যায় মানুষ খুব সহজে, ভীরুতা তৈরি করে, অ্যাপ্রিহেনশন, কোনো একটা কাজ করবার আগে, কোথাও একটা সই করবার আগে 10বার চিন্তা করে, করবো বা কী হতে পারে। আমি এরকম বহু মানুষকে দেখেছি, একটা জিনিসের একাধিকবার সে জাজ করতে থাকে, করতে করতে সে সারা জীবনে জাজই করে যায়, তার জীবনটা একটা ব্যালেন্স শিট হয়ে যায়, ট্রায়াল ব্যালেন্স হয়ে যায় আর কি, যার কোনোদিন মেলে না কোনো কিছু। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবলেম দেয়, হ্যাঁ, এবং তার উপর্যুপরি প্রবলেম হয়, অনেক সময় হরমোনাল ডিসঅর্ডার হয় সেখান থেকে। মিথ্যে বলা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বুধ শুক্র একসাথে থাকলেও মানুষ মিথ্যে বলে, কিন্তু সেই মিথ্যের দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হয় না। এই মিথ্যের দ্বারা মানুষের দেখুন, মানুষের 3 রকম ক্ষতি হয়। একটা হচ্ছে সবচেয়ে এক্সট্রিম, তাতে তার প্রাণ নাশ হতে পারে, এরকম ধরনের মিথ্যে বলা, মানে কারুর নিজের স্বার্থ সিদ্ধির জন্য। 2 নম্বর মিথ্যে হচ্ছে ধরুন এমন কোনো মিথ্যে বলা যাতে অন্য কোনো ব্যক্তিকে দোষারোপ করে সে জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারে, এসকেপ করে যেতে পারে। আর তারপরের যে মিথ্যে সেটা হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট। এটা আমাদের শাস্ত্রে সব থেকে বেশি গর্হিত মিথ্যে বলা হয়েছে, যে মানুষের বিশ্বাসে আঘাত করে সেই ধরনের। অর্থনৈতিক ক্ষেত্রে মিথ্যে বলা, কারোর কোনো একটা প্রপার্টি করে নেওয়া, এই ধরনের মিথ্যেকে মানে আমাদের শাস্ত্রে সেই জায়গায় এগুলোকে বলা হয়েছে খুব মানে খুব লো গ্রেডেড অপরাধ, কিন্তু ইন্টেন্সিটির দিক থেকে একটা মানুষের বিশ্বাসে যেখানে আঘাত লাগে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা বলা আছে, এই ধরনের মিথ্যে কিন্তু এখানে তৈরি হওয়ার মানসিকতা আছে, এবং খুব কাছের ব্যক্তিদের মধ্যে, একই পরিবারের মধ্যে কারোর প্রতি আপনার একটা এমন বিশ্বাস ঘাতক সিচুয়েশন বা বিশ্বাসভাজন হলেন কোনোভাবে, সেটা কিন্তু গণ্ডগোল করে। মানে তথ্যের মায়াজাল তৈরি করা এবং সেই মায়াজালের মধ্যে অন্যকে প্রবেশ করিয়ে নেওয়া, বিভিন্নভাবে এমন একটা ধরুন এখন একটা এমন একটা মূর্তি করে আপনার সামনে এসে বসলাম, ছোটবেলায় যেরকম থাকতো আর কি, নর্মাল যখন, তাহলে কি মনে হবে? আমার কাজ হচ্ছে আপনাকে তথ্যটা দেওয়া, আমাকে বিভিন্ন সাজ পোশাকের দ্বারা আপনাকে প্রভাবিত করার না। সেই তথ্যটা যদি আপনার কাজে লাগে তাহলে সেটাই ব্যাপার। মানুষ যখন বিভিন্ন শাস্ত্রীয় পোশাক পরে, আমরাও যখন ধরুন 12 জায়গায় যখন টিকা দিই, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে, তো তার সেগুলোর শাস্ত্রগত মর্যাদা আছে, সেটা আপনাকে দেখানোর আমার কোনো প্রয়োজন, আপনি দেখেও বা কী করবেন, তাতে আপনার কী উপকার হতে পারে ব্যাপারটা। আমি একটা বড় ধরুন রুদ্রাক্ষ পড়লাম, রুদ্রাক্ষ পড়ার কার্যকারিতা কি, কোন স্টেটে গেলে সেটা পড়া যেতে পারে, বাজার থেকে কিনেই কি দুম করে পড়া যেতে পারে, তার পিউরিফিকেশন প্রসিডিওর আছে, সেটা কখন পড়া যায়, এগুলো সব বিভিন্ন মানদণ্ড আছে। তো সেই মানদণ্ড অতিক্রম না করে পড়লে সেটা যেরকম এক ধরনের
পরোক্ষ প্রভাব বিস্তারকারী বলে প্রতিপন্ন হয়, সেই ধরনের পরোক্ষ প্রভাব বিস্তারকারী প্রতিপন্ন কিন্তু এখানে তৈরি হতে পারে। অর্থাৎ অরেটর যিনি বলছেন তিনি কিন্তু কোনোভাবে আপনাকে তার দ্বারা প্রভাবিত করতে পারে আর কি, সেটা থেকে একটুখানি সাবধান থাকবেন। আচ্ছা, বাজে বলা অর্থাৎ মানুষকে অন্যদিকে মোটিভেট করে নিয়ে যাওয়া, কোনো একটা কথা, সেই কথাটাকে এমন কিছু তার রূপভেদ তৈরি করা যার দ্বারা সেই কথার যে অ্যাকচুয়াল মোডাসটা সেটাই চেঞ্জ হয়ে যায় এবং সেটা অন্যদিকে চলে যায়, যেটার কোনো সারবত্তা বা যেটার কোনো কনক্লুশন থাকে না, ইনকনক্লুসিভ যাকে বলা যায়, সেই দিকে কিন্তু নিয়ে যেতে পারে। ডিপ্লোম্যাটসরা অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করে। আপনাকে এমন একটা কথা বললো যে কথা আপনি কোনো কনক্লুশন খুঁজে পাবেন না, বা তিনি ভালো বললো না, আপনাকে প্রশংসা করলো, এই ধরনের কথা বলতে পারে। সেটা ট্রিকি জায়গা, সেটারও একটা মান আছে যে যাতে বিতর্ক সৃষ্টি না হয়, কিন্তু এক্ষেত্রে যে কথা বলবে সেই কথা কিন্তু পরে গিয়ে বিতর্ক সৃষ্টি হবে, এটা থেকে সাবধান। আরেকটা জিনিস বলে দিই, যাদের জন্মগতভাবে স্ট্যামারিং প্রবলেম আছে, কথা বলার সময় কথা প্রপারলি ধরুন সে বলতে পারেন না, ঠিকভাবে পরিস্ফুট হয় না, তারা এই সময়টা, এই যে অল্প কিছু দিন, 17.5-18 দিন, যদি এরকম কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন তাহলে কিন্তু এর ইমপ্রুভমেন্ট হতে পারে, এর যথেষ্ট ইমপ্রুভমেন্ট হতে পারে, সেই ব্যাপারে সাবধান থাকবেন, মানে কাজে লাগাবেন সেটা। মশলা যে ব্যবহৃত হয়, স্পাইসেস, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে শরীরকে ঠান্ডা রাখে এই জাতীয় ঘরোয়া মশলাই ব্যবহার করবেন। আর একটা জিনিস হচ্ছে, শেয়ার বাজারে কিন্তু একটুখানি রিফ্লেকশন দেখতে পাবেন, সেটা সেপ্টেম্বরের ধরুন 24-25 তারিখ থেকে অক্টোবরের মোটামুটি 5-7 তারিখ পর্যন্ত একটু রিফ্লেকশন দেখতে পাবেন। তো আমি সবসময় বলেছি লং টার্মে, এখন সব লং টার্মে, নো শর্ট টার্ম। একান্ত শর্ট টার্মে কিছু কাজ করতে গেলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে কাজ করবেন। আচ্ছা, বৃষ্টিপাত বলেছিলাম আপনাদের হবে, সেটা হতে থাকবে, উপর্যুপরি হবে এবং মাত্রাও বাড়তে থাকবে সেটা। তার ফলে শীতকালীন ফসল যেগুলো আছে একদম প্রারম্ভিক ক্ষেত্রে, আমরা ধরুন মা লক্ষ্মী পুজোর সময় বা মা কালীর পুজোর সময়, যে আমরা কার্তিক মাসে যে কালী পুজো হয়, সে সময় আমরা যে সবজিগুলো খাই, শীতের একদম প্রারম্ভিক যে সবজি ফসল, সেগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি আছে, আমি আগে থেকে বলেছিলাম। তো সেটা কিন্তু সম্ভবত হতে চলেছে আর কি। তো সেটা খুব দুর্ভাগ্যজনক, তার ফলে জিনিসপত্রের দাম বাড়বে, মানুষের পারচেসিং পাওয়ার প্যারিটির বাইরে চলে যাবে জিনিসের দাম অনেক সময়। তার ফলে কি হবে, সেই যে সবজি সারা বছর ধরুন আমরা বসে থাকি, এই সময় নতুন, পরে তো দাম কমে যায় 2-2.5 মাস পরে গিয়ে, কিন্তু ওই সময় তার একটা অন্যরকম স্বাদ থাকে, আমরা প্রায় 6 মাস বাদে সেই কিছু নতুন শীতের সবজি খাই, সেগুলো বহু মানুষ তার থেকে কিন্তু মানে আইসোলেটেড হয়ে পড়বেন, হয়তো সে কিনতে পারবেন না, কারণ মানিটারি ফ্লো কিন্তু সোসাইটিতে এখন কম থাকবে। সেটা 18ই ডিসেম্বরের পর থেকে কিন্তু খুব আস্তে আস্তে মানিটারি ফ্লো তৈরি হবে এবং আলটিমেটলি সামনের বছর 1 বৈশাখের পরে গিয়ে ফ্লো তৈরি হবে। তো সেই ব্যাপারগুলো একটু মাথায় রেখে কাজ করবেন, যারা বিভিন্ন হিসাব শাস্ত্র সংক্রান্ত কাজ করে, অপরের হিসাব নেন টাকা পয়সার, তারা খুব সাবধানে কাজ করবেন। লগ্নভিত্তিক আপনাদের একটু আলোচনা করে দিই। প্রথম অগ্নিকারক যে লগ্ন আছে, অর্থাৎ রাশি আছে আর কি, মেষ, সিংহ এবং ধনু, এ সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলি বুধের এই গোচর কিন্তু মোটের ওপরে মাঝারি থেকে একটু বেটার ফল দেবে, মানে মাঝারি মানে 45 থেকে 55-60 এরকম সংক্রান্ত ফল কিন্তু দেবে। বাট প্রত্যেককেই আমি বলবো যে 27 তারিখ থেকে অক্টোবর মাসে 2 তারিখ পর্যন্ত এই যে সময়টা, আমি যে লাস্ট অংশগুলো বললাম,
এই অংশ সম্পর্কে যেন একটু বেশি রকম সচেতন থাকেন। অনেক সময় গাড়ি ঘোড়া থেকেও কিন্তু ছোটোখাটো চোটাঘাত লেগে কোনো নার্ভাস সিস্টেমে কিন্তু সমস্যা করতে পারে। সেটা আপনার ছক যদি সেরকম পরিমাণ প্রণ হয়, তো সেটা কাউকে দেখিয়ে নেবেন, যাতে সেই সময়গুলোকে একটু সাবধানতা যাতে মেনটেন করা যায় আর কি। 3 নম্বর হচ্ছে খাদ্যের ব্যাপারে, বিশেষত আপার অ্যাবডোমেন, যেগুলো আমাদের ডাইজেশন পোর্শনে, সেগুলোতে যাতে কোনোভাবে কোনো রকম অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, অতিরিক্ত বাইরের খাবার, যেহেতু ধরুন মা দুর্গার পুজো আসছে, ফলে মানুষ এ সময় বিভিন্ন সেলিব্রেশন একটা মুডে থাকে, খাওয়া দাওয়া করে। আমি বলবো সবই করুন, কিন্তু নিয়ন্ত্রিতভাবে করুন। বাচ্চা যারা আছেন, যাদের বয়স 12 বছরের কম, তাদের খাবারের ব্যাপারে কিন্তু তাদের পেরেন্টস খুব সচেতন থাকবেন। ঠান্ডা লাগাযুক্ত খাবার এবং পেটের সমস্যা সৃষ্টিকারী খাবার থেকে খুব সাবধান। পুজোর সময় মানুষ র্যান্ডাম বাইরের খাবার খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ঘুরতে বেরোচ্ছে যদিও পুজো শুরুতেই এটা হবে, তবে এখন তো পুজো মানে মানুষ ভিড় সামলানোর জন্য একটু আগেই ঠাকুর দেখতে যান, এগুলো করেন, এবং মহালয়ের সময় থেকেই মোটামুটি বড় বড় যে পুজোগুলো আছে সেগুলো উদ্বোধন হয়ে যায়, যাতে ভিড়কে একটা লেভেল অবধি ট্যাকল করা যায়। প্রচুর মানুষ দেখতে আসে, তো সেই কারণে খাওয়ার ক্ষেত্রে এই সময়টার মধ্যেই পড়ে যাচ্ছে। খাওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আর একটা লাস্ট জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি যদি ফিমেল হন, তাহলে আপনার স্পাউসের সাথে কিন্তু কোনোভাবে কোনো বিতর্কে যাওয়ার চেষ্টা করবেন না। মানে এমন হতে পারে যে একটা মাত্রা পর্যন্ত যদি উনি এমন কিছু কথা বলেও দেন যেটা ওয়াইড অফ দ্য মার্ক কথা, আপনাকে সে ব্যাপারে সেই মুহূর্তে কিছু ভুল ধরার প্রয়োজন নেই, পরে বলবেন, অন্তত অক্টোবর মাসের 12-13 তারিখের পর। এই সময় বললে কিন্তু ভীষণভাবে বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন, এবং এই যে একটা মানে ধরুন আমরা সারা বছর অপেক্ষায় থাকি পুজোর সময় একটা, সেই সময়টা কিন্তু কোনো না কোনোভাবে ডিসরাপশন হবে এই ব্যাপার থেকে। পৃথিকারক যে রাশি আছে সেটা হচ্ছে বৃষ, কন্যা এবং মকর। তাদের ক্ষেত্রেই গোচর কিন্তু মোটের ওপরে খারাপ যাবে না, কিন্তু রবি বুধ একসাথে পঞ্চম নবম বা অ্যাসেন্ডেন্ট কম্বিনেশনে থাকার জন্য এখানে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে আত্মপ্রত্যয়, দৃঢ় প্রত্যয়, কনভিকশন বলুন, অ্যারোগেন্স বলুন, অল্টারকেশন পাওয়ার বলুন, এগুলো কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি করবে, যেটা কিন্তু আপনার স্বাভাবিকতাকে নষ্ট করবে এবং আপনার মধ্যে এক ধরনের ওভার পাওয়ার, সেটা ব্যালেন্স অফ পাওয়ারকে নষ্ট করবে। যার দরুন যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে খুব কাছের লোকে। তার ফলে নিজের যে প্রোফাইল আছে সেটাকে যতটা সম্ভব লো রেখে মানুষের সাথে মিশবার চেষ্টা করবেন, তাহলে সেটা অনেক বেটার থাকবে। তাছাড়া এক ধরনের মানে যেটাকে আমরা অনেক সময় বলি ঘরের কথায় চোখের খিদে, মানে খাওয়ার পরে ওভার ইট করা, বা ধরুন খাওয়ার পরে কিছু উল্টোপাল্টা খাবার খায়, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি করতে পারে। এবং তদুপরি এক ধরনের ল্যাথার্জি, বা ধরুন শরীর একেবারে না নাড়ানো কোনোভাবে, সেই ধরনের প্রকৃতিও কিন্তু এখানে তৈরি হওয়ার যোগ আছে। সে বিষয়ে সাবধান থাকবেন যাতে সেটা কোনো শারীরিক সমস্যা তৈরি করতে না পারে। যাদের কোনোভাবে শরীরের নিচের দিকের পোর্শন কোনো রকম নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার আছে, বা ধরুন আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এখানে কোনো নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, অনেকের অনেক সময় দেখবেন কথা বলার সময় ফলস মানে লিপস আর কি হতে থাকে। তো যাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে, বা কথা বলার সময় কোনোভাবে কথা স্কিড করে যায়, তারা কিন্তু এই সময় যদি কোনো প্রবলেম দেখেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বা যদি হঠাৎ করে এরকম কোনো প্রবলেম উদয় হয় তাহলে তো অবশ্যই নেবেন। পায়ের দিকে, পায়ের ফিট পোর্শনে নজর দেবেন, একদম ফ্যালাঞ্জেস এই সমস্ত অংশে
ইভেন হাঁটু অংশেও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। লেফট শোল্ডারের দিকে নজর দেবেন, ওইগুলো সব অর্থোপেডিক পোর্শন বলছি, খেয়াল রাখবেন। আপার চেস্ট অংশেও কিন্তু নজর দেবেন শারীরিক, অর্থাৎ শরীরকে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন এই ফেজটাতে আর কি, যতটা সম্ভব। আর হটকারিতা একদম বর্জনীয়, কোনো না কোনোভাবে, নাহলে সমস্যা হবে। 3 নম্বর হচ্ছে বায়ুকারক যে রাশি আছে মিথুন, তুলা এবং ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের জন্য বলে দিই, কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট শো করছে ওই 5 দিন বাদে, অর্থাৎ 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। এই 5 দিন বাদে কাজের জায়গায় ভালো ডেভেলপমেন্ট শো করছে এবং নিজের কাজের দ্বারা আপনার সিনিয়র জুনিয়র প্রত্যেককেই অনুপ্রাণিত করতে পারবেন এবং নিজেও কিন্তু কাজ করে এক ধরনের আত্মতৃপ্তি আপনি ভোগ করবেন এবং যে কনসার্নেই কাজ করবেন না কেন সেই কনসার্নও কিন্তু উপকৃত হবে। আমি মান্থলি প্রেডিকশন যখন বলবো দেখবেন এই ব্যাপারগুলোকে টাচ করে যাব সমস্ত, তো বেটার আছে সেটা। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে স্পাউসের সাথে সম্পর্ক। এক্ষেত্রে আপনি নারী পুরুষ যিনিই হন না কেন, আপনার কাউন্টার পার্টের সাথে সম্পর্ক কিন্তু খুব সাবধানে মেনটেন করবেন এবং কোনো রকম বিতর্কিত বিষয় এইসব ব্যাপার নিয়ে আলোচনা বা সেগুলোকে অতিরিক্ত চর্চা করা থেকে বিরত থাকবেন, না হলে সেগুলো সমস্যা সৃষ্টি করবে। সন্তানের জন্য কিন্তু অতিরিক্ত ব্যয় হতে পারে, বিশেষত সন্তানের বয়স যদি 14 বছর প্লাস হয়, এডুকেশন পারপাসে কিন্তু ব্যয় বেশি হতে পারে, তো সেটা বুঝে করবেন যতটা। চাকরি সূত্রে কিন্তু আপনার বাইরে কোথাও ট্রান্সফারের যোগ এ সময় আছে, তবে সেটা শর্ট টাইমের জন্য, বা কোনো টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনাকে অন্য কোনো উইংয়ে পাঠানো হলো হয়তো 2-3 মাসের জন্য, তারপরে আবার ফিরে আসার যোগ আছে। অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসের 12 তারিখ থেকে অক্টোবর মাসের 27 তারিখ পর্যন্ত এই যে ফেজটা, প্রায় ধরুন 45 দিনের মতো ফেজ, এই ফেজটা ট্রান্সফারের জন্য প্ল্যানেটগুলো মোর অর লেস অ্যাক্টিভ থাকবে। তবে যেখানেই ট্রান্সফার হন এবং আপনি যেই আসুন না কেন, সেটা কিন্তু তার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। প্রথম 2-4 দিন হয়তো একটু অ্যাডজাস্টে প্রবলেম হতে পারে, তারপরে সেটা অ্যাজ ইউজুয়ালি থাকবে এবং আপনি ভালোভাবেই নিজের কাজ এক্সিকিউশন করতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। আর যারা বিভিন্ন রকম ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন, সেটা সরকারি বেসরকারি স্কুল যে কোনো জায়গায় হতে পারে, তারা কিন্তু চেষ্টা করবেন আপনার যারা কালিগ আছে সবার সাথে কাজকে ডিসেন্ট্রালাইজ করে কাজ করা, যাতে দায়টা পুরোপুরি আপনার উপরে একান্ত না চলে আসে। বিশেষত সেটা যদি কোনো সার্ভিস প্রোভাইডিং সেক্টর হয় তাহলে কিন্তু বেশি নজর দেবেন। যারা বিভিন্ন জলযানে কাজ করেন, জাহাজে, স্টিমারে বা সেই সংক্রান্ত কোনো মেইনটেনেন্স, ম্যানুফ্যাকচারিং, সেগুলো তারা কিন্তু খুব সন্তর্পণে কাজ করবেন এই সময়টা। বিশেষত কোনো ধরুন দুর্যোগ বা বানানোর সময় ইলেকট্রিসিটি, সেই সংক্রান্ত ব্যাপার থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে যা সেফটি প্রিকশন আছে সেগুলো মেনটেন করে কাজ করবার চেষ্টা করবেন। বাম দিকের কিডনির নজর দেবেন, প্রস্টেটের নজর দেবেন। যেসব জাতিকারা এই সময় প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন বা ডেলিভারি একদম সামনে আছে, তারা ডক্টরসের প্রত্যেকটা কথা টু দ্য লেটার্স মেনে চলবে, যেভাবে বলেছেন সেভাবে। লাস্ট অংশ বলবো সেটা হচ্ছে জলকারক রাশি কর্কট, বৃশ্চিক এবং মীন, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে অ্যাসেন্ডেন্ট লগ্ন, তাদের জন্য প্রথম বলে রাখি এন্ডোক্রিন গ্ল্যান্ডস থেকে কিন্তু সাবধান থাকবেন। এটা থাইরয়েড হতে পারে, আমরা সচরাচর যেগুলো বলি সেগুলো, সুগার সংক্রান্ত, ইনসুলিন, গ্লুকাগন, যাই হোক সেই সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন। ভোকাল কর্ডে কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা হতে পারে এবং আপার চেস্ট পোর্শন পর্যন্ত। বাঁদিকের লাঙে সমস্যা হতে পারে, যাদের কোনোভাবে সিওপিডির সমস্যা রয়েছে
ব্রিদিং ট্রাবল আছে, অ্যাস্থমা জাতীয় সমস্যা রয়েছে, তারা কিন্তু ভীষণ সাবধান থাকবেন আপ টু 3rd ফেব্রুয়ারি। বৃহস্পতি ডাইরেক্ট হবে 3rd ফেব্রুয়ারি পর্যন্ত সাবধান থাকবেন ঠান্ডা লাগা বা এই সংক্রান্ত। এবছর কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়বে, হ্যাঁ প্রচণ্ড, এবং সেটা একটু ল্যাটার ফেজে পড়বে, এবং সারা পৃথিবীর গড় তাপমাত্রা যেটা হয় শীতকালে উত্তর গোলার্ধে তার থেকে কিছুটা কম হবে। এবার বৃষ্টিও যেরকম হবে সেরকম ঠান্ডাও পড়বে। তো তার ফলে যাদের ঠান্ডার ক্ষেত্রে অ্যালার্জি আছে তারা আগে থেকে সচেতন থাকবেন। চিন্তা ভাবনার ক্ষেত্রে কিছুটা স্লো এবং কিছুটা লো প্রোফাইল থটস আপনার আসতে পারে কিন্তু এই সময়। সেটা সবসময় ভেন্ডিকটিভ আমি কিছু বলছি না, কিন্তু নেতিবাচক চিন্তা যেটার কোনো উৎকৃষ্টতা নেই, হ্যাঁ আপনার শিক্ষা বা গুণের সাথে কোনো সাদুর্য নেই, এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু আসবার যোগ আছে, সাবধানে। কাজের ক্ষেত্রে ইনসাবঅর্ডিনেশন থেকে সাবধান। রবিও কিন্তু প্রায় অক্টোবর মাসের 16-17 তারিখ পর্যন্ত কন্যায় বসে থাকবে, তো একসাথেই প্রায় রবি বুধ ট্রাভেল করবে। বুধ আগে বেরিয়ে যাবে বৃশ্চিকের ঘরে গিয়ে, 24শে নভেম্বর বকরি হবে, প্রায় 28 ডিগ্রির কাছাকাছি গিয়ে গান্ডান স্টেটে। তো সেই হিসাবে যতটা সম্ভব আমি যে কথাগুলো বলছি সেগুলোর ক্ষেত্রে যারা বিভিন্ন গ্রুপে কাজ করেন, ধরুন 4-5 একটা গ্রুপে কাজ করেন, তারা কিন্তু নিজেদের মধ্যে প্রতিযোগিতা, অবশ্যই সেটা হেলদি প্রতিযোগিতা যেন হয়, কিন্তু কাউকে নিচু করে এগিয়ে যাওয়া এটা কিন্তু করবার চেষ্টা করবেন না, তাতে কিন্তু ফল হিতে বিপরীত হবে। এবং আপনার যিনি বস আছেন তার কথা সবসময় শুনবেন। ভীষণভাবে ইনসাবঅর্ডিনেশন শো করছে কিন্তু এখানে। যারা ডিসিপ্লিন ফোর্স বা এই সমস্ত জায়গায় কাজ করছেন বিভিন্ন, তারা কিন্তু খুব সাবধানে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মেলে চলবার চেষ্টা করবে। মিডিল এবং লোয়ার অ্যাবডোমেন থেকে সাবধান। যাদের ক্ষেত্রে কনস্টিপেশন, পাইলস, ফিশারের সমস্যা রয়েছে এ সময় কিন্তু বাড়বে। এ সময় কিন্তু অ্যাজ এ হোল, এটা কিন্তু আমি সবার জন্য বলছি, অ্যাজ এ হোল কিন্তু কনস্টিপেশন মানে প্রবলেম কিন্তু বেড়ে যাবে। এই শীতটা কিন্তু বেশ কষ্ট দেবে। যাদের ক্ষেত্রে এই সমস্যা অলরেডি রয়েছে তারা কিন্তু আগে থেকে প্রিকশনারি মেজার, ডক্টর দেখানো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করা, নিয়ন্ত্রিত জীবনযাপন, ঘুম ঠিক হওয়া, লিভারের যত্ন নেওয়া, নর্মালি যেগুলো থেকে হয়, এর বাইরেও অনেক ঘটনা আছে, ডাক্তারবাবুরা বলতে পারবেন, সেগুলোর দিকে নজর রাখবেন। আর ভেহিকেল যারা চালান তারা কিন্তু ভীষণ সাবধানে চালাবেন। বা ধরুন মোটর বাইক চালাচ্ছেন 2-3 মিলে একসাথে, অতিরিক্ত জোরে চালানোর কোনো প্রয়োজন নেই এ সময়। হ্যাঁ কোনো শার্প অবজেক্ট থেকে সাবধান থাকবেন, সেটা ছুরি, ব্লেড, কাঁচি, কোনো ধারালো সুতো, এগুলো থেকে কিন্তু সাবধান থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।